থেকে প্রশ্ন আসে। আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, মানে আপনাদের তো পদার্থবিজ্ঞান এবং রসায়নবিদ্যা একসাথে, মানে একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করে। তো এটা রসায়ন বিদ্যার আর কি পার্ট। এখান থেকে প্রশ্ন আসে বিশেষ করে রাসায়নিক সমীকরণ থেকে, যেমন রাসায়নিক সমীকরণ কি বা কাকে বলে, আমি একটু আগে এমনি বলে যাই। তারপর রাসায়নিক বিক্রিয়া কি, হ্যাঁ, তারপরে আপনার রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের হয় এবং রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য, আহ, এই টাইপের প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসে। এই যে কয়েকটা বললাম, ঠিক এখান থেকে মনে করেন যে একটা বা দেড় বা দুইটা কোশ্চেনও পাইতে পারেন। আর আমি ওভারঅল কিন্তু যেটা বলছি এটা আমি করবোই আপনাদের জন্য, যে সাজেস্টিভ আর কি। তবু একটু একটু আগের জিনিসগুলো ইয়ে করে যাচ্ছি। তো রাসায়নিক এগুলো আগেও পড়াইছি, তারপর একটু ঝালাই করা। রাসায়নিক সমীকরণ কি? আমরা সিম্পলি গণিতের ক্ষেত্রে যেমন সমীকরণ বলতে কি বুঝি, আপনারা যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাও হয়ে থাকেন, নিচের ক্লাসে তো অ্যাটলিস্ট দেখছেন যে রাসায়নিক সমীকরণ, সেক্ষেত্রে কি হয়, সমান চিহ্নের বাম দিকে কিছু অঙ্ক থাকে, আহ, মানে ধরেন যে যোগ বিয়োগ বা যাই হোক, আবার ডান দিকেও কিন্তু কিছু অঙ্ক থাকে, এবং মাঝখানে সমান চিহ্ন দিয়ে আহ, এই ধরনের একটা রাশি যখন থাকে তখন সেটাকে আমরা বলি সমীকরণ। তো ঠিক এখানেও কিন্তু সেম, কিন্তু পার্থক্যটা হচ্ছে ওখানে যেমন গণিতের বেলায় সব অঙ্ক থাকে, সমান চিহ্নের বাম ডানে অঙ্কই থাকে, আর এই ক্ষেত্রে থাকবে হচ্ছে রাসায়নিক যে কোনো পদার্থ, এবং এই ক্ষেত্রেও সমান চিহ্নটাই মূলত যদি থাকে সমীকরণ হিসেবে আমরা ধরি। কিন্তু রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে সবসময় যে সমান চিহ্নই থাকবে তা না, কিন্তু এটা ডান দিকে চিহ্নিত তীর চিহ্ন থাকতে পারে, মানে তীর চিহ্নটা ডান দিকে এরকমও থাকতে পারে। এবং দেখেন, এই যে একটা উদাহরণের মধ্যে দেখেন, এই যে এখানে আছে, এই যে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, তারপরে তীর চিহ্ন দিয়ে ক্যালসিয়াম অক্সাইড, এটাও কিন্তু রাসায়নিক সমীকরণ। আবার নিচে কিন্তু বাংলাতে যেমন আমি লিখছি ক্যালসিয়াম প্লাস অক্সিজেন সমান হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর উপরে হচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। মানে এটার একটা উদ্দেশ্য আছে। আসলে দুইটাই সমীকরণ, কিন্তু দুইটার একটু আহ, মানে অর্থগত পার্থক্য আছে, সেটা আমি বলছি। তো তার মানে আমরা সিম্পলি রাসায়নিক সমীকরণ যদি বলি, তাহলে সংজ্ঞা দিতে গেলে হচ্ছে একাধিক মৌল বা যৌগের মধ্যে পারস্পরিক রাসায়নিক পরিবর্তন যে সকল চিহ্ন, প্রতীক ও সংকেতের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। তার মানে হচ্ছে অবশ্যই যেহেতু সমীকরণ, এই ক্ষেত্রে একাধিক যৌগ অথবা মৌল থাকতে হবে। মৌল কি যৌগ কি এগুলো আপনারা অলরেডি জানেন, তারপর আমি আবারও বলছি। মৌল মানে হচ্ছে যেটা একেবারে মৌলিক পদার্থ। যেমন ধরেন ক্যালসিয়াম, এটা কিন্তু একটা মৌল, মানে এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম, এখানে আর কিছু নাই। আবার অক্সিজেন, এটাও কিন্তু একটা মৌল, কারণ অক্সিজেন মানে অক্সিজেনই। কিন্তু আবার ডান দিকে যেটা ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু আর মৌল না, এটা যৌগ, মানে যৌগিক পদার্থ। কেন? এটার মধ্যে ক্যালসিয়ামও আছে, অক্সিজেনও আছে, দুইটা মিলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো এই ক্ষেত্রে সংজ্ঞাটাতে যেটা বলা হচ্ছে একাধিক মৌল বা যৌগের মধ্যে, এটার অর্থ হচ্ছে বাম দিকে কিন্তু শুধু মৌল মৌলই যে বিক্রিয়া ঘটাবে তা না, মৌল এবং যৌগ, অথবা যৌগ যৌগ, অথবা মৌল মৌল, এরকম বিভিন্ন কম্বিনেশনে কিন্তু বিক্রিয়া হতে পারে। হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে একাধিক মৌল বা যৌগের মধ্যে পারস্পরিক যে পরিবর্তন, অর্থাৎ দুইটা যখন মৌল অথবা দুইটা যৌগ অথবা একটা মৌল একটা যৌগ অথবা একটা মৌল একটা মৌল পরস্পর বিক্রিয়া করে যে পরিবর্তন হবে, এবং পরিবর্তনের ফলে কি হবে, নতুন কোনো যৌগ উৎপন্ন হবে। এটা, আচ্ছা, উৎপন্ন পদার্থটা কি হবে, যৌগ নাকি মৌল? এক্ষেত্রে কিন্তু একদম নিঃসন্দেহে এটা যৌগই হবে। তার কারণ হচ্ছে যদি বাম দিকে মৌল মৌল যুক্ত হয় তাহলেও কিন্তু যৌগ হবে, আর যদি মৌল যৌগ যুক্ত হয় তাহলেও যৌগ হবে, যৌগ যৌগ যুক্ত হলেও যৌগ হবে। মানে ডান দিকে কিন্তু মানে অন্তত পক্ষে একটা যৌগ উৎপন্ন হবেই। তারপরে একটা যৌগের সাথে আবার মানে একাধিক যদি উৎপাদক থাকে সেক্ষেত্রে একটা যৌগের সাথে মৌল উৎপন্ন হতে পারে, কিন্তু কমপক্ষে একটা যৌগ উৎপন্ন হবেই। আর বাম দিকে যৌগ যৌগ হতে পারে, মৌল যৌগ হতে পারে, মৌল মৌল হতে পারে। তো এই যে মানে বিক্রিয়ার ফলে পরিবর্তিত নতুন যৌগ উৎপন্ন হয়, এগুলা যে সকল চিহ্ন, চিহ্ন বলতে এখানে যেমন
ওই যে দুইটা যুক্ত হয়ে তৈরি হচ্ছে, সেজন্য প্লাস চিহ্ন ব্যবহার করা হচ্ছে। তো হয়তো আপনাদের মনে হতে পারে যে মাইনাস কি হয় নাকি? হ্যাঁ, মাইনাসও হতে পারে। সেক্ষেত্রে মানে এগুলা বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে। যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় বা হারিয়ে যায়, তখন মাইনাস দিয়ে সেটাকে লিখতে হয়। আবার যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তখন সেটাকে প্লাস দিয়ে লিখতে হয়। তো এটা আমি বলতে চাচ্ছি এই কারণে যে মানে মাইনাসও হতে পারে। মানে সেগুলো বিভিন্ন টাইপের বিক্রিয়া আছে, বিক্রিয়া অনুসারে মানে মাইনাস হবে কি প্লাস হবে, বা কোন যৌগটা মাইনাস হবে, এই সমস্ত বিষয়গুলো আরো উপরের লেভেলের রাসায়নিক বিক্রিয়াতে ওগুলা আসে আর কি। যাই হোক, সিম্পলি বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস প্লাস দিয়েই হচ্ছে মানে বিক্রিয়াগুলো হয়, কারণ যুক্ত হয় সেজন্য। তো যে সকল চিহ্ন, প্রতীক এবং সংকেতের মাধ্যমে, আমরা তো এখানে প্রতীক বা সংকেতই ব্যবহার করতেছি, যে ক্যালসিয়াম Ca, অক্সিজেন O, আবার ডান দিকে ক্যালসিয়াম অক্সাইড, এটা CaO। এই যে প্রতীক সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সংক্ষিপ্ত রূপে, এই পুরো জিনিসটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। আমার মনে হয় আপনাদের মানে বুঝতে সমস্যা না থাকারই কথা। মানে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর কি বোঝানোর। কোনো সমস্যা আছে রাসায়নিক সমীকরণ বুঝতে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা সিম্পলি রাসায়নিক সমীকরণ বুঝি। এখন একটু বলি, ওই যে প্রথমেই বলছি যে তীর চিহ্ন আছে আবার সমান চিহ্ন আছে, তো দুইটার মধ্যে এমনি কোনো পার্থক্য নেই, দুইটাই রাসায়নিক বিক্রিয়া। কিন্তু একটু অর্থগত পার্থক্য আছে, সেটা হচ্ছে যে যখন সমান চিহ্ন ব্যবহার করা হবে, এটা দিয়ে বোঝায় হচ্ছে বাম দিকে যেই যেই মৌল অথবা যেই যেই যৌগ অথবা যেই যেই মৌল যৌগ যুক্ত হয়ে ডান দিকে যেই যৌগই উৎপন্ন হোক না কেন, বাম দিকের মোট পরমাণুর সংখ্যা ডান দিকের মোট পরমাণুর সংখ্যার সমান, এবং এই কারণে হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ দুই দিকে, বাম দিকের গুলোকে বলা হয় বিক্রিয়ক, যেহেতু এরা বিক্রিয়া করে, আর ডান দিকে যেহেতু উৎপন্ন হয়, এই জন্য এদেরকে বলা হয় উৎপাদক। বাম দিকের গুলো বিক্রিয়ক আর ডান দিকের গুলো হচ্ছে উৎপাদক। তো যখন সমান চিহ্ন ব্যবহার করা হয়, তখন এটা দিয়ে বোঝা যায় যে বিক্রিয়ক সমূহের মোট পরমাণুর সংখ্যা উৎপাদের মোট পরমাণুর সংখ্যার সমান, সেটা যে যে যৌগই হোক না কেন। আর যদি তীর চিহ্ন ব্যবহার করা হয়, তাইলে এক্ষেত্রে বামে এবং ডানে পরমাণুর সংখ্যা সমান নাও হতে পারে, বা সমান না হলেও কোনো মাথা ব্যথা নাই। জাস্ট ওটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই পদার্থ মিলে এই এই পদার্থ উৎপন্ন হচ্ছে, জাস্ট ওটা বোঝানো হচ্ছে। কিন্তু দুইটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ, এইটুকুই পার্থক্য আসলে, আর কিছু না। স্যার, হ্যাঁ, বলেন। এই যে শেষে যেটা দেখানো হয়েছে তীর চিহ্ন দেওয়া হচ্ছে সি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম হ্যাঁ, প্লাস অক্সিজেন অক্সিজেন, অক্সিজেন তীর চিহ্ন দিয়ে কার্বন ডাই দিয়ে, অক্সাইড, হ্যাঁ, বোঝানো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এটা বোঝানো ক্যালসিয়াম। হচ্ছে। এখন হচ্ছে যে উৎপন্ন হয়। আহ, হ্যাঁ, যেহেতু দুইটা বাম পাশে দুইটা যোগ হয় প্লাস হয়, হ্যাঁ, এই হ্যাঁ। উৎপন্ন যেটা হলো, এটাও তো হুম। দুইটাই স্যার, এটা তো দুইটাই, তাহলে হ্যাঁ, তীর এটাও চিহ্ন। দুইটা। হ্যাঁ, তীর চিহ্ন স্যার, কেন দেওয়া হলো, এটা আসলে জি স্যার। সমানে, ওই যে দেখেন নিচে কিন্তু বাংলাতে আমি সমানে লিখছি। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে রাসায়নিক সমীকরণে এরকম তীর চিহ্ন কোথাও কোথাও পেতে পারেন, কিন্তু ওটা দিয়ে বুঝাবে যে এটা এটা মিলে এটা উৎপন্ন হচ্ছে। মানে এই ক্ষেত্রে যদি দুই দিকে পরমাণুর সংখ্যা সমান নাও থাকে, তাতে কোনো আপত্তি নাই। জাস্ট বোঝানো হচ্ছে যে এই মিলে এই হচ্ছে। আর সমান চিহ্ন যদি ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই দুই দিকের পরমাণুর সংখ্যা সমান থাকতে হবে। মানে যদি নাও থাকে, তাহলে সেটা মিলাই দিতে হয়। সেটা দাঁড়ান আমি দেখি এরকম কোনো উদাহরণ এখানে আছে কি না। আছে, এই যে দেখেন 6 নম্বর যে রাসায়নিক বিক্রিয়াটা দেখতে পাচ্ছেন তো না? ওই যে জি স্যার। টু টু ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন থেকে হচ্ছে টু ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হিট, হিট মানে তাপ। আচ্ছা, হিটের অংশটা বাদ দেন, আমরা একটু আগে এখানে দেখি। এখানে দেখেন টু ম্যাগনেসিয়াম প্লাস O2 মানে অক্সিজেন মিলে হচ্ছে টু ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন মনে করেন ম্যাগনেসিয়ামের আগে প্রথমত আমি এখানে মাউস দিয়ে দেখাই, এই যে মনে করেন এই টুটা নাই, ম্যাগনেসিয়ামের আগে টুটা নাই, মনে মনে চিন্তা করেন আর কি, যে আমরা বোঝাতে যাচ্ছি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই ম্যাগনেসিয়াম মানে শুধু Mg, হ্যাঁ, আর অক্সিজেন মানে হচ্ছে O2, মানে অক্সিজেনের একটা অণু মানে হচ্ছে O2। আচ্ছা, তাইলে এই দুইটা মিলে যদি আমি লিখি যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে MgO। এবার আসেন, আমি এই টুটা মনে করলাম যে নাই। মানে এখানে টুটা কেন দেওয়া হয়েছে, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো
দেখেন এখানে যদি আমি ম্যাগনেসিয়াম অক্সাইড লিখি তাহলে MgO, তাহলে কি বোঝা গেল? একটা ম্যাগনেসিয়াম আছে, একটা অক্সিজেন আছে, তাই না? মনে করেন জি টুটা স্যার। নাই আর কি। আচ্ছা, তাহলে বাম দিকে এবার তাকান, বাম দিকে কিন্তু আমরা দেখতেছি ম্যাগনেসিয়াম মানে শুধু একটা ম্যাগনেসিয়াম, কিন্তু অক্সিজেন তো দুইটা আছে। তাহলে ডান দিকে তো অক্সিজেন একটা, তাহলে কি মিললো? মিললো না তো। মানে মনে করেন এই টুটা নাই, এই টুটাও নেই, এই টুটাও নেই, তাহলে তো মিলে নেই। এই যে ডান দিকে হচ্ছে MgO মানে একটা অক্সিজেন, আর বাম দিকে হচ্ছে O2 দুইটা অক্সিজেন, তাহলে কি পরমাণু মিললো? মিললো না তো। বুঝতে পারছি? জি স্যার। আমি আমি যদি একটু, সমস্যা নাই, আপনারা বুঝবেন, আমি জাস্ট একটু লিখে দেখাই। দেখা যাচ্ছে তো না স্ক্রিন? জি স্যার। আচ্ছা, ধরেন আমি সিম্পলি যদি বড় করে নিই, আমি বুঝাতে যাচ্ছি ম্যাগনেসিয়াম প্লাস প্লাস হচ্ছে অক্সিজেন, এই যে অক্সিজেন, হ্যাঁ, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে হচ্ছে, আমি বুঝাতে যাচ্ছি যে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। এখন দেখেন এই বিক্রিয়াটাতে, হ্যাঁ, এই বিক্রিয়াটাতে আপনার দেখেন বাম দিকে হচ্ছে ম্যাগনেসিয়াম একটা পরমাণু আছে, ডান দিকেও একটা পরমাণু, ঠিক আছে, ম্যাগনেসিয়াম নিয়ে কোনো টেনশন নেই। বাট বাম দিকে অক্সিজেন, এটা অণু, কিন্তু এটার মধ্যে কয়টা পরমাণু আছে? দুইটা অক্সিজেন পরমাণু আছে, যেহেতু O2, তাহলে অক্সিজেনের একটা মানে অণুর মধ্যে দুইটা অক্সিজেন পরমাণু আছে, এটুকু তো বুঝতেছেন বাম জি স্যার। দিকে। আচ্ছা, এখন আসেন ডান দিকে, এই ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে কয়টা আছে অক্সিজেন পরমাণু? একটা, একটা না? জি তাহলে কি মিললো? এটা তো মিলে নাই। জি আমি যদি এখন মাঝখানে সমান চিহ্ন দিই তাহলে এটা কিন্তু ভুল হচ্ছে। যদিও এমনিতে আমরা যদি এখন এটাকে শুধু সিম্পলি বুঝাইতে চাই যে এটা হচ্ছে আপনার এই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, সেক্ষেত্রে যদি আমি এইভাবে লিখি এটা কিন্তু ভুল না। তার কারণ তীর চিহ্ন দিয়ে জাস্ট বোঝানো হয় যে কি কি মিলে কি উৎপন্ন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা ভুল না, যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, তীর চিহ্ন দিলে এটা কিন্তু ভুল না। কিন্তু আমি যদি সমান চিহ্ন ব্যবহার করি রাসায়নিক বিক্রিয়া হিসেবে, এখন কিন্তু এটা ভুল। কেন ভুল? যে আমার বাম দিকে ম্যাগনেসিয়াম একটা পরমাণু আছে, ডান দিকে ম্যাগনেসিয়াম একটা পরমাণু আছে, ঠিক আছে, কিন্তু বাম দিকে অক্সিজেনের দুইটা পরমাণু আছে, বা ডান দিকে হচ্ছে একটা পরমাণু আছে, তাহলে তো মিললো না, তাহলে সমান কিভাবে হয়? হলো না তো। এখন এটাকে যদি আমি সমান চিহ্ন ব্যবহার করি রাসায়নিক সমীকরণ হিসেবে, তাহলে এটাকে মিলাই দিতে হবে। কি মিলাই দিতে হবে? ডান দিকে যদি দুইটা অক্সিজেন পরমাণু আমার আনতে হয়, তাহলে এটার আগে একটা 2 দিলাম, তাহলে 2 দিলে কি হলো? এখন এখন দেখেন দুইটা ম্যাগনেসিয়াম হয়ে গেছে, আবার অক্সিজেনও কিন্তু দুইটা হয়ে গেছে, হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন অক্সিজেন দুইটা হয়েছে, ভালো কথা, বাম দিকে অক্সিজেন দুইটা মিলে গেছে, কিন্তু ম্যাগনেসিয়াম আর একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। দেখেন ম্যাগনেসিয়াম কিন্তু ডান দিকে এখন দুইটা, কিন্তু বাম দিকে হচ্ছে একটা, তাই না? জি স্যার। এখন এই জন্য বাম দিকে একটা 2 দিতে হবে। এখন দেখেন মিলে গেছে, যে বাম দিকেও দুইটা ম্যাগনেসিয়াম, ডান দিকে দুইটা ম্যাগনেসিয়াম, বাম দিকে অক্সিজেন পরমাণু দুইটা, ডান দিকেও দুইটা অক্সিজেন পরমাণু, এখন মিলে গেল না? জি স্যার। এই জন্য এখন কিন্তু মাঝখানে এই যে সমান চিহ্ন ব্যবহার করা যাবে। এটাই হচ্ছে, এই যে আমি একটু আগে বললাম যে রাসায়নিক সমীকরণ করতে তীর চিহ্ন ব্যবহার করা যায়, সমান চিহ্ন ব্যবহার করা যায়, কিন্তু এটা হচ্ছে সিম্পলি তাত্ত্বিক ভাবে, মানে আমরা তত্ত্ব হিসেবে যে হ্যাঁ এটা এটা মিলে এটা উৎপন্ন হচ্ছে। কিন্তু যদি আপনি শুদ্ধভাবে রাসায়নিক সমীকরণ লিখতে হয়, সমান চিহ্ন ব্যবহার করলে কিন্তু তখন এভাবে পরমাণুর সংখ্যা মিলিয়ে দিতে হবে, নাইলে কিন্তু ভুল। কারণ সমান দ্বারা তো আপনি বোঝাচ্ছেন যে হ্যাঁ বাম দিকের এগুলো এগুলো মিলে ডান দিকে এগুলো উৎপন্ন হচ্ছে, কিন্তু ওই যে ইয়ের তত্ত্ব অনুসারে, মানে আপনার কি বলে, এই রাদারফোর্ডের, বিজ্ঞানী রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে হচ্ছে যে পরমাণু কিন্তু দুই দিকে সমান থাকবে। এখন দুই দিকে সমান যদি করতে হয়, তাহলে আমাদের এইভাবে সমান করে তারপর সমান চিহ্ন ব্যবহার করতে হবে। এই জন্য হচ্ছে আমি ওই উদাহরণটা, মানে জাস্ট বোঝার জন্য এই উদাহরণটা আমি এইভাবে দিলাম আর কি। এই যে এখানে যে ক্যালসিয়াম এবং অক্সিজেন মিলে এই যে তীর চিহ্ন দিয়ে ক্যালসিয়াম অক্সাইড বুঝেছি, এটাও ভুল না, এটা রাইট। কিন্তু নিচে হচ্ছে সমান চিহ্ন দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে সমান চিহ্নের কি মাহাত্ম্য আর তীর চিহ্নের কি মাহাত্ম্য। এখন নিশ্চয়ই আপনারা ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু আগাই।
ওকে, রাসায়নিক সমীকরণ আমরা মোটামুটি পরিষ্কার। এখন রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, সমীকরণ তো আমরা বুঝলাম যে সমান চিহ্ন দিয়ে বাম দিকে হচ্ছে বিক্রিয়কগুলা থাকবে, ডান দিকে উৎপাদক থাকবে, এবং এই যে চিহ্ন বা বিভিন্ন প্রতীকের মাধ্যমে আমরা বুঝাচ্ছি এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। বিক্রিয়া কি? বিক্রিয়া হচ্ছে যদি আহ ওই যে এক বা এক তো না আসলে, হ্যাঁ একও হতে পারে, রাইট, একও হতে পারে। কারণ কোনো একটা যৌগ যদি ভেঙে একাধিক যৌগ বা মূল উৎপন্ন হয়, তাহলে সেটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়া। সেজন্য এক বা একাধিক পদার্থ সম্পূর্ণ বিয়োজিত হয়ে অথবা বিয়োজিত হওয়া মানে হচ্ছে ভেঙে যাওয়া, অথবা এক বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে যদি নতুন ধর্ম বিশিষ্ট যৌগ বা এক বা একাধিক যৌগ তৈরি করে বা উৎপন্ন হয়, তখন তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। একদম মানে চেষ্টা সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। এক বা একাধিক এক বা একাধিক পদার্থ বিয়োজিত হয়ে মানে ভেঙে যদি নতুন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন করে, তাহলে সেটাও রাসায়নিক বিক্রিয়া। আবার এক বা একাধিক যৌগ বা পদার্থ পরস্পর যুক্ত হয়ে যদি নতুন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন করে, এক বা একাধিক যৌগ, তখন সেটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। জিনিসটা ক্লিয়ার তো? দেখেন, মানে যদি এক বা একাধিক পদার্থ ভেঙে নতুন ধর্মবিশিষ্ট যৌগ উৎপন্ন করে, তাহলে সেটাও রাসায়নিক বিক্রিয়া। আবার এক বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে যদি নতুন পদার্থ তৈরি করে, তাহলে সেটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়া। বিষয়টা কি ক্লিয়ার? স্যার। এখন আমি আহ উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে, ধরেন আহ আমরা যে খাবার লবণ খাই, এটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা আপনারা জানেন, সোডিয়াম ক্লোরাইড। তো ধরেন এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু এটা খাবার লবণ। এখন এটা চাইলেই কিন্তু আপনি ভেঙে মানে সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা, মানে ওই যেটা বললাম যে এক বা একাধিক পদার্থ বিয়োজিত হওয়া মানে ভেঙে, তাহলে সোডিয়াম ক্লোরাইড এটা তো একটা যৌগ। এখন যদি এটাকে চাই যে আমরা ভেঙে সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা আলাদা করে ফেলবো, তাহলে এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কিন্তু এটা খুব সহজে সম্ভব না। খুব সহজে বলতে যে আমি চাইলেই সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা করে ফেলবো, সেটা সম্ভব না। সেটা মানে বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতির মাধ্যমে আপনি সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা করে ফেলতে পারবেন। তো কিন্তু সেটা সম্ভব। তো এই ক্ষেত্রে যদি সোডিয়াম ক্লোরাইডকে, মানে এটা একটা যৌগ, এটাকে যদি আপনি ভেঙে এই যে দুইটা মৌলে আপনি পরিণত করেন, বা দুইটা মৌলে যদি আহ, মানে বেরিয়ে আসে বা উৎপন্ন হয়, যে সোডিয়াম একটা ক্লোরিন একটা, এবং আমি এখানে কিন্তু সংজ্ঞার মধ্যে বলছি কি, যে নতুন ধর্ম বিশিষ্ট। দেখেন যে সোডিয়াম ক্লোরাইডের প্রথম ধর্ম হচ্ছে এটা একটা লবণ। হ্যাঁ, তারপরে এটা একটু কটু স্বাদযুক্ত। কিন্তু এটা যদি ভেঙে সোডিয়াম এবং ক্লোরিন আলাদা আলাদা দুইটা মৌল উৎপন্ন হয়, সেখানে কিন্তু এই ধর্ম দুইটার যে আলাদা আলাদা ধর্ম, এই ধর্মগুলো কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সাথে মিল থাকবে না। মানে সোডিয়ামের ধর্ম একরকম, ক্লোরিনের ধর্ম আরেক রকম। সোডিয়াম ক্লোরাইডের ধর্মের সাথে মানে মিল থাকবে না। তাহলে এই যে নতুন ধর্মবিষ্ট মৌল উৎপন্ন হয়েছে, তাহলে এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে আমি বিয়োজিত হওয়ার বিষয়টা বললাম। আবার উল্টা ভাবে বলি, ধরেন আপনি কি বলবো, ধরেন ক্যালসিয়াম ক্যালসিয়াম আর হচ্ছে সালফেট, দুইটা আলাদা যৌগ। একটা মৌল একটা যৌগ, ক্যালসিয়ামটা মৌল আর সালফেটটা হচ্ছে যৌগ। এই দুইটা যদি পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট। এখন দেখেন এখানে ক্যালসিয়ামের যে ধর্ম আবার সালফেটের যে ধর্ম, যখন দুইটা পরস্পর যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে, তখন এটার ধর্মটা কিন্তু পুরো ভিন্ন। মানে ক্যালসিয়ামের ধর্মের সাথে মিল থাকবে না, সালফেটের ধর্মের সাথে মিল থাকবে না। তাহলে এই যে পরস্পর একাধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে রাসায়নিক বিক্রিয়া কি। কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন রাসায়নিক বিক্রিয়াতে কি কি আছে আসলে, এটা আমি একটু আগে বলে ফেলছি। যে যারা যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা যে যে পদার্থ পরস্পর যুক্ত হয়, তাদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক, বা ইংরেজিতে রিয়েক্ট্যান্ট। মানে রিয়েকশন তৈরি করে এরা, এই জন্য রিয়েক্ট্যান্ট, এটাকে বলা হয় রিয়েক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ। আর যেগুলো উৎপন্ন হয়, যে যৌগ বা মৌলগুলো উৎপন্ন হয়, তাদেরকে উৎপাদকও বলে,
বিক্রিয়াজাত পদার্থ বলে ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট। এই তার মানে দুইটা পার্ট। ডান দিকের গুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বা উৎপাদক, আর ওই যে সমান চিহ্নের বাম দিকের গুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ বা রিয়েক্ট্যান্ট বা বিক্রিয়ক। এখন আমরা দেখি রাসায়নিক বিক্রিয়ার কি কি বৈশিষ্ট্য থাকে। রাসায়নিক বিক্রিয়া একটি রাসায়নিক পরিবর্তন যা নতুন পদার্থ গঠন করে। এটা আমি বারবারই বলতেছি যে রাসায়নিক বিক্রিয়া যদি ঘটে সেক্ষেত্রে অবশ্যই নতুন ধর্ম বিশিষ্ট যৌগ অথবা মৌল উৎপন্ন হতে হবে। যদি নতুন ধর্ম বিশিষ্ট যৌগ বা মৌল উৎপন্ন না হয় তাহলে এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া হবে না। যেমন দুধ থেকে ছানা বা দুধ থেকে দই যে তৈরি হয়, এটা কি? এটাও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। তার কারণ হচ্ছে আপনি দুধ থেকে যদি মানে আরেকটা কথা বলে রাখি, রাসায়নিক বিক্রিয়ায় মানে যে সকল পদার্থ উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, সাধারণত মানে সব ক্ষেত্রে না, সাধারণত ওই পদার্থ থেকে আগের পদার্থ ফিরে পাওয়া যায় না। মানে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সাধারণত, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আবার ফিরে পাওয়ার মানে বিশেষ কৌশল অবলম্বন করে ফিরে পাওয়া যেতে পারে, মানে সেটা আবার প্রক্রিয়ার মাধ্যমে আগের পদার্থ ফিরে পাওয়া যেতে পারে, কিন্তু সাধারণত ফিরে পাওয়া যায় না। এবং এই যে পরিবর্তনটা, এটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আর আরেকটা পরিবর্তন আছে, সেটাকে ভৌত পরিবর্তন বলে। মানে যে পরিবর্তনে দেখা গেছে নর্মালি মানে বিক্রিয়ার পরে যে উৎপাদ পাওয়া যায় সেটা থেকে আবার পূর্বের পদার্থ ফিরে পাওয়া যায়, সেই পরিবর্তনটাকে বলা হবে হচ্ছে ভৌত পরিবর্তন। মানে এটা ভৌতিকভাবে বা বাহ্যিকভাবে পরিবর্তনটা হয়, এটার কিন্তু ওইরকম মানে স্থায়ী পরিবর্তন হয় না। আর রাসায়নিক পরিবর্তনে স্থায়ী পরিবর্তন হয়। আমি উদাহরণ দিই, যেমন একটু আগে বলছিলাম যে দুধ থেকে যদি ছানা তৈরি হয় তাহলে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটে। এখন বলতে পারেন এটা কেমন রাসায়নিক এখানে তো কোনো কেমিক্যাল নেই। না, আসলে রাসায়নিক পরিবর্তন মানে যে কেমিক্যাল থাকবে তা না। আসলে রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে একটা স্থায়ী পরিবর্তন, এবং রাসায়নিক পরিবর্তন ঘটে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এখন সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য কোনো না কোনো প্রক্রিয়া চলে থাকে। তো বলতে পারেন যে দুধ থেকে ছানা যে হয় এটার মধ্যে আবার কোন প্রক্রিয়া আছে? এই যে দুধ থেকে ছানা হওয়ার জন্য ব্যাকটেরিয়া সেখানে মানে ক্রিয়া কৌশল চালায়। ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে দুধটা ফেটে ছানা হয়। এখন দেখেন আমি বলছি এটা রাসায়নিক পরিবর্তন বা স্থায়ী পরিবর্তন এই কারণে আপনি ছানা থেকে কিন্তু কখনো দুধ ফিরে পাবেন না। যখন দুধ থেকে ছানা তৈরি হয়, ওই ছানাই আপনি ছানা থেকে হয়তো আরো অন্য কিছু তৈরি করতে পারবেন, মিষ্টি বানাতে পারবেন বা শুধু ছানা হিসেবে খেতে পারবেন বা আরো যা করণ করতে পারবেন, কিন্তু ছানা থেকে কিন্তু আপনি ফিরে ওই দুধ পাবেন না। এই জন্য এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটেছে। বা আপনি যদি বলেন দই দুধ থেকে দই, এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন। ওই দই হওয়ার জন্য কিন্তু ব্যাকটেরিয়া কাজ করে। এখন বলতে পারেন কেন, দই তো পানির সাথে মিশে ফাটে মাঠা তৈরি করে। ওই যে মাঠা পাওয়া যায় এখন, মাঠা পাওয়া যায় কিন্তু দুধ তো পাওয়া যায় না। দই থেকে কোনো ফিরি ফিরি কিন্তু আপনি দই পাবেন না। হয়তো দই থেকে আপনি মাঠা বলেন বোরানি যা ইচ্ছা আপনি বানাতে পারবেন, কিন্তু দুধ ফিরে পাবেন না। সেজন্য এই পরিবর্তনগুলো স্থায়ী পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন। এখন এক্সাম্পল হিসেবে আমি যদি ভৌত পরিবর্তন বা যেগুলা অস্থায়ী ভাবে হয় একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন মোম। আপনি যদি মোম জ্বালান দেখবেন যে তাপের ফলে কি হয়, আস্তে আস্তে গলে গলে মোম পড়তে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন গলন্ত অবস্থায় থাকে কিছুটা মোম কিন্তু উড়েও যায়, পুরো মোমটা কিন্তু গলে না, আসলে কিছু মোম উড়েও যায় আবার জ্বলতে জ্বলতে। তো যতটুকু গলা অবস্থায় থাকে এটা কিন্তু আবার ঠান্ডা হলে আবার শেষে আগের শক্ত মোম হয়ে যায়। এই জন্য যতক্ষণ এটা মোমটা জ্বলে ততক্ষণ কিন্তু ওই যে গলে গলে পড়তেছে, এটা কিন্তু অস্থায়ী পরিবর্তন বা ভৌত পরিবর্তন। তো ওই জন্য ওখানে কিন্তু অতটা রাসায়নিক বিক্রিয়ার ব্যাপার থাকে না। কিন্তু যেটা আবার উড়ে চলে যায় সেটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া, যে কোনো এটা আর ফেরত পাওয়া যায় না, এটা কিন্তু উড়ে চলে যায়। এই জন্য আপনি একটা মোমবাতি জ্বালালে মোমবাতিটা পুরাটা যতটুকু দেখবেন যে এটা পুরাটা শেষ হওয়ার পর আসলে অতটুকু মোম ফেরত পাওয়া যায় না, কিছুটা মোম লস হয়। লস হয় মানে কি, ওটা আসলে উড়ে চলে যায় বাতাসে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য যেটা বললাম প্রথমে, যেটা রাসায়নিক পরিবর্তন যা নতুন পদার্থ গঠন করে। রাসায়নিক বিক্রিয়ার হার, চাপ, তাপমাত্রা বিক্রিয়কগুলোর ঘনত্বের উপর নির্ভর করে। এখন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবার জন্য
সেখানে কিন্তু কিছু প্রভাবক হিসেবে কিছু নিয়ামক কাজ করে, যেমন চাপ। অর্থাৎ আপনার বাহ্যিক যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে রাসায়নিক বিক্রিয়াটা দ্রুত করতে পারে। তাপমাত্রা যদি বেশি পায় তাহলেও রাসায়নিক বিক্রিয়া দ্রুত করতে পারে। তারপর বিক্রিয়কের ঘনত্ব যদি বেশি হয় তাহলে বিক্রিয়াটা দীর্ঘক্ষণ চলতে পারে। তাহলে এগুলা প্রভাবিত করে বিক্রিয়াকে, বা এগুলো হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক বা নিয়ামক হিসেবে কাজ করে। তো বিক্রিয়ায় কোনো পরমাণু ধ্বংস বা তৈরি হয় না, কিন্তু বিক্রিয়ক থেকে একটি নতুন পদার্থ তৈরি হয়। ওই যে একটু আগে আমি সমান চিহ্ন এবং তীর চিহ্ন বুঝালাম, এই দেখেন এখানে বলাই হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু ধ্বংস হয় না। তো তার মানে কি, আপনার বাম দিকে যতটা পরমাণু, ডান দিকে কিন্তু অতটা পরমাণু আপনাকে মিলাই দিতে হবে যদি সমান চিহ্ন ব্যবহার করেন। যদি মিলাই না দেন তাহলে তো বোঝা গেল যে আপনার পরমাণু হয় কমে গেছে বা বেড়ে গেছে, কিছু একটা হয়েছে। তো এটা তো হওয়া যাবে না। তো এই জন্য সমান চিহ্ন ব্যবহার করলে পরমাণুর সংখ্যা উভয় দিকে মিলাই দিতে হবে। দুটি পরমাণু বা আয়ন বা অণুর মধ্যে একটি বিক্রিয়া ঘটতে পারে এবং তারা একটি নতুন বন্ধন তৈরি করে। এগুলো হচ্ছে মূলত রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য। তো আপনাদের প্রশ্ন যদি আসে রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, তাহলে এগুলো সুন্দরভাবে লিখে দিবেন। আচ্ছা, এখন আমরা দেখি লাস্ট যে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, মানে কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, দহন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। একটা একটা করে বললে আপনারা বুঝে যাবেন। সংযোজন বিক্রিয়া নাম শুনে বোঝা যাচ্ছে। সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে সংযুক্ত হয়ে যে বিক্রিয়াগুলো হয়, তার মানে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে যে সকল রাসায়নিক বিক্রিয়া ঘটে তাদেরকে বলে সংযোজন বিক্রিয়া। যেমন অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এটা দুইটা যৌগ যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন হয়েছে, তাহলে এটা সংযোগের মাধ্যমে, এই জন্য এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া দুই বা ততোধিক মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে। দেখেন এই সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা আর এই সংজ্ঞাটা কিন্তু প্রায় সেম মনে হচ্ছে, কিন্তু একটু পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। বলতে পারবেন কি পার্থক্য? দুইটা কিন্তু সেম। দেখেন, আপনি কি ধরতে পারতেছেন যে কোথায় পার্থক্যটা আছে? দেখেন তো দুইটার মধ্যে কি পার্থক্য আছে, সংশ্লেষণ বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া। আমাদের লেডি শিক্ষার্থী আছে একজন, উনি কিন্তু কিছুই বলেন না। মারিয়া, মারিয়া তো নাকি? রাসায়নিক বিক্রিয়া দুই বা ততোধিক জি মৌলিক স্যার। বিক্রিয়া করে হ্যাঁ, আপনি তো কিছুই বলেন না। একটা যৌগ উৎপন্ন করে। স্যার আমি শুনছি। যে বিক্রিয়া দুই বলতেও বা হবে, ততোধিক। আপনারা কথাও স্যার বলবেন। হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাঁ, যৌগ হ্যাপি টিচার্স ডে। ও মৌলিক থ্যাংক ইউ, বা থ্যাংক ইউ। আমি তো বলতেও পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি বলে দিই, মানে আপনারা এই মুহূর্তে হয়তো এটা নজর পড়ছে না। দেখেন সংযোজন বিক্রিয়াতে বলা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে, মানে দুইটা যে পদার্থ যুক্ত হবে সেটা মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে, এবং আমি কিন্তু দেখিয়েছি এখানে যৌগিক পদার্থ। এই যে অ্যামোনিয়া NH3 মানে হচ্ছে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কাজে এটা যৌগিক পদার্থ। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এটাও যৌগিক পদার্থ। তাহলে ওখানে দুইটাই যৌগিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন হয়েছে। তো এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, মানে মৌলিক পদার্থ যুক্ত হতে পারে, জৈব পদার্থ যুক্ত হতে পারে, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মৌলিক পদার্থ যুক্ত হবে, মানে দুইটা বা তিনটা যদি যুক্ত হয় এরা প্রত্যেকে মৌলিক পদার্থ, মানে একটা একটা পদার্থ যুক্ত হবে। যেমন দেখেন কার্বন, এটা একটাই কার্বন, কার্বনই। অক্সিজেন, অক্সিজেনই। এই মৌলিক পদার্থ যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড। এই হচ্ছে দুইটার মধ্যে আসলে সূক্ষ্ম পার্থক্য। আচ্ছা, বিয়োজন বিক্রিয়া, এটা নাম শুনে বোঝা যাচ্ছে বিয়োজন মানে বিয়োজিত হয়ে যাওয়া, মানে আলাদা হয়ে যাওয়া। কিরকম, যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে চুনা পাথরের সংকেত। এই যে চুনা পাথর, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই চুনা পাথর বিয়োজিত হয়ে বা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বনেট উৎপন্ন হয়। ইন্টারেস্টিং ব্যাপার, এই ক্যালসিয়াম অক্সাইড যেটা উৎপন্ন হয় এটাই হচ্ছে আমরা বাজারে যে শক্ত সাদা চুন পাই না, যেটা পানিতে ভিজে যারা পান খায়, চুন খায়, এই পানিতে ভিজে এই সাদা যে টুকরাটা এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবং এটা যেমন ওই যে পান খাওয়ার কাজে ব্যবহৃত হয়। আর যেটা একটু মানে ময়লা টয়লা থাকে, ওইটা আবার ওই যে ওয়ালের মধ্যে চুনা লাগায় না, ওই চুনা একই জিনিস কিন্তু, শুধু খাবার যেটা এটা একটু রিফাইন করা থাকে, মানে বালি টালি থাকে না।
আর যেটা ইয়া থাকে ওটা বালি বা ময়লা থাকতে পারে, এই পার্থক্য, কিন্তু দুইটাই ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডের মূল উৎস হচ্ছে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর। যে চুনা পাথর, ওই যে পাহাড়ি চুনা পাথর, ওই চুনা পাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, এবং এটাকে পানিতে যখন ভিজানো হয়, প্রথমে হচ্ছে একদম মানে উতরাতে থাকে পানি, এবং দেখবেন যে পানিটা গরম হয়ে যায়, তার মানে রাসায়নিক বিক্রিয়া হয়। তো রাসায়নিক বিক্রিয়া হয়ে কি হয় আসলে আমি দেখাই। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ওই সাদা যেই চুনটা আমরা বাজার থেকে কিনতে পাই, ক্যালসিয়াম অক্সাইড, এটাকে যখন পানির পানির সংকেত হচ্ছে H2O, টুটা হচ্ছে, সরি কি করলাম, টু, এটা হচ্ছে লাগা, সিলেক্ট করে দেই। ওর কথা সাবস্ক্রিপ্ট নিচ্ছে না। আচ্ছা, এনিওয়ে, টুটার নিচে হবে, যাচ্ছে না কেন এটা। আচ্ছা, H2O, তো এটা হচ্ছে পানির সংকেত। এবং তাহলে এখানে বলছি, এই যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সাদা চুন, যেটা শুকনো চুন, এটা যখন পানিতে ভিজানো হয় তখন কিন্তু উৎপন্ন হয় এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে এই টু, নিচে যাবে। যাই হোক, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এটাই হচ্ছে আসলে মূলত খাবার চুন, যেটা মানে তরল চুন হিসেবে পাওয়া যায়, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো যে কথাটা বলছিলাম যে এই যে বিয়োজন বিক্রিয়ায়, তাহলে বিয়োজন বিক্রিয়ায় মূলত কি ঘটতেছে, যে একটা যৌগ, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বনেট। তার মানে একটা যৌগ থেকে দুই বা ততোধিক যৌগ বা মৌল উৎপন্ন হলে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, যেহেতু বিয়োজিত হয়ে নতুন যৌগ উৎপন্ন হচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে প্রতিস্থাপিত যদি হয় কোনো পদার্থ, তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, তাহলে সেই বিক্রিয়াগুলো হবে প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন, দেখেন এখানে হচ্ছে জিঙ্ক, এই যে জিঙ্ক, আর বিক্রিয়া করতেছে কার সাথে, সালফিউরিক অ্যাসিডের সাথে, H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং বিক্রিয়া হয়ে কি হচ্ছে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। তো এখানে দেখেন মজার ব্যাপার, এই যে হাইড্রোজেন, যেটা এই যে সালফিউরিক অ্যাসিড, এই হাইড্রোজেন গ্যাসটা আলাদা হয়ে গেছে, আর এই জিঙ্কের পাশে এসে বসছে কি, জিঙ্কের মানে এই হাইড্রোজেনের জায়গায় এসে বসছে হচ্ছে জিঙ্ক। এই যে ZN মানে জিঙ্ক সালফেট হয়ে গেছে, আর এই হাইড্রোজেন সরে গেছে, সরে হাইড্রোজেন আলাদা, হাইড্রোজেন গ্যাস হয়ে গেছে। তাহলে এখানে কি হলো, এই যে জিঙ্কটা হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে ফেললো, এই জন্য এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, মানে সরাই দিল। প্রশমন বিক্রিয়া, প্রশমন মানে হচ্ছে প্রশমিত হওয়া। যেমন আহ কারো অনেক ব্যথা, আপনি যদি তাকে ওষুধ খাওয়ায় ব্যথা কমে যায়, তাহলে বলবেন কি যে ব্যথা প্রশমিত হয়ে গেছে। তো ঠিক প্রশমন বিক্রিয়া হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া, যে যদি দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পর বিক্রিয়া করে, এবং বিক্রিয়ার ফলে যদি দেখা যায় তাদের বৈশিষ্ট্য, মূল যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য হারায় যায় বা প্রশমিত হয়ে যায়, এবং নতুন ধর্মবিশিষ্ট যৌগ উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। যেমন দেখেন, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড।
তো এই দুইটা যৌগ যখন বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণ, আর H2O হচ্ছে পানি। তাহলে প্রথমত দেখেন যে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে অ্যাসিড, আর ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হচ্ছে একটা ধাতব লবণ বলা হয়। ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, তার সাথে অক্সাইড, এই জন্য ধাতব অক্সাইড বা লবণ, আপনি সরি ক্ষার, এটা ক্ষার, এমনিতে ধাতব অক্সাইড এবং এটা হচ্ছে ক্ষার। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটা ক্ষার, এটা যুক্ত হয়ে উৎপন্ন করলো কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ আর হচ্ছে পানি। তাহলে দেখেন আগে ছিল এখানে অ্যাসিড আর ক্ষার, কিন্তু পরবর্তীতে বিক্রিয়া করে উৎপন্ন হয়ে গেল লবণ আর পানি। তাহলে আগের ধর্ম কি আছে? নাই। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হলো, ধর্ম প্রশমিত হয়ে গেছে, বিক্রিয়ক সময়ের ধর্ম প্রশমিত হয়ে গেছে। এই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থ অগ্নিসংযোগ তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয়, তাকে দহন বিক্রিয়া বলে। অর্থাৎ আপনি কোনো পদার্থের মধ্যে যদি দেখা যায় যে অক্সিজেন প্রবাহ ঘটান, অথবা সেখানে এই তাপ প্রয়োগ করেন, অথবা অগ্নিসংযোগ করেন, সেই ক্ষেত্রে যদি আপনার রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়, তখন তাকে বলা হবে দহন বিক্রিয়া। অর্থাৎ এই ধরনের বিক্রিয়াগুলো সাধারণত তাপ না পেলে অথবা অগ্নিসংযোগ না করলে বিক্রিয়া সংঘটিত হয় না। এই জন্য এদেরকে বলা হয় দহন বিক্রিয়া। যেমন এই যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে পোড়ানোর ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এবং ম্যাগনেসিয়াম অক্সাইড শুধু উৎপন্ন হয়, যে প্লাস হিট, ওই যে তাপ আপনি প্রয়োগ করতেছেন, ওই তাপটাও কিন্তু ওখানে থাকবে। এই জন্য এটাকে বলা হয় দহন বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া, নাম শুনে বোঝা যাচ্ছে বিনিময়, পরস্পর বিনিময় ঘটানো। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় দুইটি ভিন্ন যৌগের অণুর মৌল বা যৌগগুলো পরস্পর স্থান বিনিময় করে, মানে দুইটা যৌগ বিক্রিয়া করবে কিন্তু তাদের মধ্যে যে মৌলগুলো আছে এগুলা স্থান বিনিময় করবে, একটার পাশে গিয়ে আরেকটা করবে। যেমন সিলভার নাইট্রেট, এই যে প্রথম যৌগটা সিলভার নাইট্রেট, আর যুক্ত হচ্ছে কার সাথে? সোডিয়াম ক্লোরাইড, তার সাথে। তো যুক্ত হয়ে কি হচ্ছে? সিলভার ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট। দেখেন মজার ব্যাপার, এই যে সিলভারের সাথে ছিল নাইট্রেট, এই যে NO3, কিন্তু এই সিলভার, এই যে মানে সিলভার, তার পাশে এই নাইট্রেটটা সরে গিয়ে এসে বসছে কি ক্লোরিন, হয়ে গেছে সিলভার ক্লোরাইড, এই যে AgCl। আর এই নাইট্রেটের আগে যে সিলভার ছিল Ag, ওই জায়গায় এসে বসছে হচ্ছে এই সোডিয়াম, মানে পরস্পর তাহলে কি করলো? স্থান বিনিময় করলো। তাহলে এইভাবে পরস্পর স্থান বিনিময় করে নতুন যৌগ উৎপন্ন হয়েছে, যে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়েছে এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিনিময় বিক্রিয়া। এই হচ্ছে মূলত এই যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলা। তো আমি আবারও বলছি যে এখান থেকে প্রশ্ন হয় সাধারণত যে রাসায়নিক সমীকরণ কি বা কাকে বলে, রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের, নাম লিখো বা সংজ্ঞা লিখো। বাস, এখান থেকে কমপ্লিট। আপনারা হয়তো কমপক্ষে একটা, বেশির পক্ষে 1.5 থেকে 2টা কোশ্চেনও পেতে পারেন এই অল্প একটু পড়ার মধ্যেই। এবং এগুলো তো কিছু না, এগুলো হচ্ছে ওই যে আমি কিছু যৌগমূলকের নাম, সংকেত এবং যোজনী এগুলো দিয়েছিলাম। এই তো আপনাদের কোনো কিছু কি বুঝতে সমস্যা আছে এখানে? হুম, স্যার হ্যাঁ বলেন। এই যে দুধ থেকে গুঁড়া দুধ তৈরি হয় যে স্যার, দুধ থেকে গুঁড়া দুধ, জি, হ্যাঁ এটা বলেন। এটা ভৌত পরিবর্তন। দুধ থেকে গুঁড়া দুধ, এটা হচ্ছে ভৌত পরিবর্তন, রাইট। এই তো আপনি তো বুঝতে পারছেন, নাইস। তার কারণ হচ্ছে যে গুঁড়া দুধ যেটা আসলে তৈরি হয়, এটা এটা পূর্বে কিন্তু তারপর এটা আবার আপনি দুধ পাবেন, মানে এটার সাথে জি, পানি মিক্স করলে তো আপনি আবার লিকুইড দুধ পেয়ে যাচ্ছেন। এখন একটা ব্যাপার আছে, একটু মানে এই বিষয়টা আপনাদের জেনে রাখা ভালো, যে দুধ থেকে যে গুঁড়া দুধ অর্থাৎ লিকুইড দুধ থেকে গুঁড়া দুধ তৈরি হয় এটাও সত্য, আবার লিকুইড দুধ থেকে গুঁড়া দুধ তৈরি হয় না এটাও সত্য। এখন বলতে পারেন এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, মানে দুইটা দুইটারই ফর্মুলা আছে। অর্থাৎ কোনো কোনো বাইরের মানে যে মিল্ক কোম্পানিগুলো আছে, মনে করেন ডেনো আছে না, নান, বিভিন্ন রকম দুধ কোম্পানি আছে কিন্তু, তারপর জি, হচ্ছে ডিপ্লোমা। তো কিছু কিছু কোম্পানি আছে যে যারা নাকি হচ্ছে, যেমন বিশেষ করে নিউজিল্যান্ডের, আমাদের দেশে তো এখন আসে অনেক দুধ আসে নিউজিল্যান্ডের প্রোডাক্ট, তাই না? আবার অন্যান্য জি, কান্ট্রিরও আসে, মালয়েশিয়ান আসে, অন্যান্য কান্ট্রির আসে। তো নিউজিল্যান্ড কিন্তু মিল্কের জন্য ফেমাস ওয়ার্ল্ডে। তার কারণ কি?
নিউজিল্যান্ড কিন্তু হচ্ছে গ্রিন কান্ট্রি বলা হয়, মানে ওখানে হচ্ছে প্রচুর সবুজ এবং ওখানে প্রচুর কিন্তু এই যে গাভী চারণ ক্ষেত্র আছে, বা ওখানে কিন্তু প্রচুর মানে গরুর খামার আছে নিউজিল্যান্ডে। হ্যাঁ, তো যে কারণে ওদের কিন্তু এই যে মিল্ক, ওদের একটা কি বলবো, যে দেশের একটা বাণিজ্যিক ইয়ে, কিন্তু এটা ইনকামের একটা সোর্স। তো ওই কান্ট্রিতে যেটা করে অনেক কোম্পানি করে কি, ওই আপনার দেখা গেছে যারা যারা যে দুধ মানে গরুর খামার আছে, ওরা তো দুধ কালেক্ট করতেছে মেশিনেই, লিকুইড দুধ, এবং ওই দুধটাকেই হচ্ছে আবার এই ড্রাই করে, মানে মেশিনে ড্রাই করেই হচ্ছে এই পাউডার ফর্মে নিয়ে আসে। তারপর হচ্ছে ওই যে বিভিন্ন টিন অথবা বিভিন্ন প্যাকেটজাত ভাবে মার্কেটে ছাড়ে। এটা একটা প্রক্রিয়া। আবার আরেকটা প্রক্রিয়া হচ্ছে আহ, দুধের মধ্যে কি কি উপাদান আছে, এটাও একটা জানার বিষয়। যেমন দুধের মধ্যে মেলামাইন আছে, হ্যাঁ, ল্যাকটোজ আছে, তারপরে হচ্ছে যে দুধগুলা হচ্ছে আমরা অ্যাডাল্টরা সাধারণত খাই নর্মালি, ক্রিম থাকে। যেমন দেখেন দুধের বাক্সের গায়ে লেখা থাকে ফুল ক্রিম গরুর দুধ, এরকম লেখা থাকে। আবার বেবিদের জন্য এটাও আপনাদের একটু জানা দরকার, যখন একদম বেবি কোনো পেশেন্ট আসবে, এসে বেবির মা বলবে যে এই বাচ্চাটাকে তো দুধ খাওয়ানো যায় না, দুধ খাওয়াইলে হচ্ছে এর মানে লুজ মোশন হয়, দুধ খাওয়ানোই যায় না, তখন বুঝতে হবে যে তার শরীরে হচ্ছে আসলে ল্যাকটোজেনের পরিমাণ বেশি, যে কারণে ওই যে তার লুজ মোশন হয়। কারণ এই ল্যাকটোজেন হচ্ছে, মানে ল্যাকটোজেন না, ল্যাকটোজ, ল্যাকটোজ হচ্ছে আমাদের বাথরুমকে নরম করার একটা উপাদান, বিশেষ উপাদান। তো যদি কারোর শরীরে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে তখনই কিন্তু বাথরুম মানে নরম হবে। তো বেবিদের শরীরে এমনিতে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে। কেন থাকে? কারণ বেবিরা তো সাধারণত জন্মের পর থেকে মায়ের দুধ খায়। তো মায়ের দুধ তো হচ্ছে সবচেয়ে খাঁটি এবং বিশুদ্ধ। তো সেদিক থেকে ওইটাতে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকার কারণেই কিন্তু বেবিরা দেখবেন যে দিনের মধ্যে ৩ বার ৪ বার ৫ বার মানে এদের বাথরুম হয়, এবং বাথরুমটা নরম হয়, হ্যাঁ, যেহেতু ল্যাকটোজ প্রচুর পরিমাণে ঢুকে। কিন্তু সাধারণত অনেক বেবিদের হচ্ছে ডাইজেশন পাওয়ার কম থাকে। হ্যাঁ, কম থাকলে হয় কি, ওই যে ল্যাকটোজ এমনিতেই ডাইজেশন পাওয়ার কম, তার মধ্যে আবার ল্যাকটোজ বেশি ঢোকার কারণে তখন দেখা গেছে হজমের সমস্যা হয়, তখন লুজ মোশনটা বেশি হয়। তো তখন যেটা যদি আসে এই ধরনের পেশেন্ট, আপনাদের অ্যাডভাইস করতে হবে যে মায়ের বুকের দুধটা, মানে হয়তো ধরেন যদি দিনে ৫ বার বা ৬ বার খাওয়াতেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বলবেন যে না ৩ বার খাওয়াবেন বুকের দুধ, আর মাঝখানে মাঝখানে দুধ খাওয়ালে সেটা হচ্ছে ওই যে এক্সট্রা দুধ খাওয়াতে পারে। ভালো দুধ অবশ্যই, যে কোনো দুধ খাওয়ানো যাবে না, সেটা ওই যে ল্যাকটোজেন আছে, নান আছে, এরকম যেগুলো বাচ্চাদের জন্য মিল্ক আর কি। হ্যাঁ, তবে এই ল্যাকটোজেনের মধ্যে হচ্ছে আপনাদের ২ টাইপের দুধ আছে, বা নান টান এগুলোর মধ্যে ২ টাইপের দুধ। একটা হচ্ছে ওই যে ইয়ে ফ্রি, ল্যাকটোজ ফ্রি, আর একটা হচ্ছে মানে উইথ ল্যাকটোজ। ওই তখন অ্যাডভাইস করতে হবে আপনাদেরকে ল্যাকটোজ ফ্রি মিল্ক হইতে হবে। কারণ ল্যাকটোজের কারণেই তো বাচ্চার হচ্ছে লুজ মোশন হচ্ছে। তো তখন যদি ওই ল্যাকটোজ ওয়ালা দুধ খায় তাহলে একই অবস্থা হবে। সেজন্য ল্যাকটোজ ফ্রি দুধটা যদি খায় তখন কিন্তু ১-২ দিনে এমনিতেই বাচ্চার দেখবেন যে লুজ মোশন ঠিক হয়ে যাবে। আর যদি বাচ্চা একদম বেবি না হয়ে একটু একটু মানে ইনফ্যান্ট, যাদেরকে বলা যায় ইনফ্যান্ট না, চাইল্ড, ধরেন যে ৪ বছর ৫ বছর, তখন তো আর মানে ওরকম বেবি না, তখন তাদেরকে হচ্ছে ওই যে ফুল ক্রিম দুধ খাওয়ানো যাবে না, মানে হচ্ছে ক্রিমলেস যেটা, ওইটা খাওয়াতে হবে। তখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই লিকুইড দুধ থেকেও পাউডার দুধ, যেমন মেশিনে ড্রাই করে পাউডার দুধ তৈরি করা হয়, এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে যে উপাদানগুলো বললাম, এই যে মেলামাইন, ল্যাকটোজ, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যালসিয়াম, জিঙ্ক, এরকম বিভিন্ন উপাদান দিয়ে হচ্ছে কিন্তু আপনার এই যে পাউডার মিল্ক তৈরি করা হয়। এইগুলো এরকম কোম্পানিও কিন্তু আছে, এবং মার্কেট অলরেডি এই দুধ আছে। এখন এই এই যে কোন মানে কতটুকু দুধের মধ্যে কোন উপাদানটার পরিমাণ কতটুকু থাকবে, এটাই হচ্ছে কিন্তু ফ্যাক্ট। আপনারা মনে আছে কিনা বা জানেন কিনা, অনেক মানে আমার মনে হয় ৪-৫ বছর বা একটু বেশি হতে পারে, এই যে আমাদের মিল্ক ভিটা দুধ, আমরা যে মার্কেটে পাই মিল্ক ভিটা, এই মিল্ক ভিটা নিয়ে অনেক মানে ধরপাকড় চলতেছিল, যে মিল্ক ভিটা কোম্পানি দুধের মধ্যে অনেক বেশি পরিমাণে মেলামাইন পাওয়া গেছে। আপনারা এই হিস্ট্রিটা শুনেছেন কিনা, বা তখন আপনার মনে আছে কিনা, মিল্ক ভিটাতে মানে মেলামাইনের পরিমাণ বেশি পাওয়া গেছে। এটা এখন ধরপাকড় করতেছিলেন কি জন্য স্যার, এটা অত বিস্তারিত জানতে চাইনি। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এখন বললাম না যে দুধের একটা উপাদান হচ্ছে মেলামাইন, এবং ওই মিল্ক কোম্পানি যেটা করছে আপনার দুধটাকে গাঢ় করার জন্য ওরা হচ্ছে এক্সট্রা ওই যে মেলামাইন মিক্স করে দিয়েছিল। স্যার এই মেলামাইনটা কি আপনার কেমিক্যাল?
হ্যালো স্যার। হ্যালো, স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলছি স্যার, এই যে মেলামাইন, হ্যাঁ, এটা আসলে মানে রাসায়নিক কোনো পদার্থ না, কেমিক্যাল এটা এটা এক্সট্রা? মেলামাইন হচ্ছে যে মেলামাইনের যেমন প্লেট, আমরা মার্কেটে জি আছে না মেলামাইনের প্লেট, ওই জি মেলামাইন, স্যার। ওই মেলামাইনই। এটা রাসায়নিক পদার্থই। এবং এই মেলামাইন কিন্তু আপনার এই যে ধরেন বিভিন্ন প্রাণীর হাড়, হাড় আর কি, মনে করেন এই যে গরুর হাড়, বোন, ওই জি বোনের স্যার। মধ্যে মেলামাইন আছে। এবং ওই মেলামাইনই হচ্ছে মিল্কের মধ্যে, মানে মিল্ক ভিটা কোম্পানি যেটা করছে ওই মিল্কের মধ্যে আপনার মানে দুধের ঘনত্ব বেশি করার জন্য মেলামাইন পরিমাণে বেশি মিক্স করে ফেলছে। এখন দুধের মধ্যে মেলামাইন থাকবে, এটা তো অপরাধের কিছু না। যেমন ধরেন আমরা যে বাজারে ওই যে ফরমালিন বলেন বা ফ্রুটস এর মধ্যে কার্বাইড থাকে, মানে ধরপাকড় হয়। এখন ধরেন এগুলো জানেন। প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয়, এটাতে দোষের কিছু না, কিন্তু এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে কতটুকু ইউজ করতে হবে। কিন্তু দেখা গেছে যারা ওই মানে বিজনেসম্যান, এরা কি করে পরিমাণের চেয়ে বেশি ইউজ করে, এবং যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ওখানে হচ্ছে সমস্যাটা। তো ওই মানে এই যে দুধ কোম্পানিকেও যেমন ধরছিল, তারপর যেমন এই মিল্ক ভিটা কোম্পানি একবার ধরা পড়ছিল যে আপনার শ্যাম্পু নাকি পেয়েছে দুধের মধ্যে। যাই হোক, শ্যাম্পু তো আর দুধের উপাদান না, এটা হইতেও পারে না। কিন্তু ওরা হচ্ছে মানে ওই যে দুধটা আপনার হয় না যে খাঁটি গাভীর দুধ আপনার একটু ইয়ে করলে একদম ফেনা ফেনা হয়, ওই ফেনা ফেনা হওয়ার জন্য এরা করছে কি শ্যাম্পু ইউজ করে বসে আছে দুধের মধ্যে। তো এখন এই আর কি, যে আমরা বেঁচে আছি, এটা হচ্ছে মানে বিস্ময়কর আর কি, যে আমরা যে বেঁচে আছি। কারণ আমরা যে পরিমাণ কেমিক্যালস খাই, এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি, আমরা যে বেঁচে আছি। যাই হোক, এনিওয়ে, তো যেটা বলছিলেন যে ওই দুধ থেকে পাউডার দুধ, হ্যাঁ ভৌত পরিবর্তন, রাইট, ভৌত পরিবর্তন। কারণ ওই পাউডার দুধ থেকে আপনি কিন্তু আবার দুধ মানে কি লিকুইড দুধ আবার পেতে পারেন, কারণ আসলে ওইটা জাস্ট একটা তার অবস্থার পরিবর্তন হয়েছে মাত্র, ওই যে আপনার লিকুইড থেকে ড্রাই হয়েছে এই। জি স্যার। তো থ্যাংক ইউ। আমি সময় আসলে অনেকটা নিয়ে নিয়েছি, কারণ আমার মাথায় আছে আপনাদের তো ওই ক্লাস আসলে অলমোস্ট সেম, এখন ডিসকাশন ক্লাসই। আর আমি যেহেতু প্রথম দিকে একটু সময়ও লেট করে ঢুকছি, এই জন্য আর কি একটু বেশি লেগে গেলো। ওকে, ঠিক আছে ভালো স্যার। থাকবেন। ওকে।